ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে স্বামী তুরীয়ানন্দ মহারাজের জীবনী খুব সংক্ষেপে আমি আলোচনা করছি। মহারাজ জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 3 তারিখে। পিতার নাম ছিল চন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মায়ের নাম ছিল প্রসন্নময়ী দেবী। 3 সন্তান ছিল, 1 কন্যা ছিল, মহেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ এবং হরিনাথ। এবার পিতার সম্বন্ধে বলি। তার জন্মগ্রহণ যেখানে বাগবাজার করেছে সেখানেই মহারাজ ছোটবেলায় টোলে পড়েছে, তারপর স্কুলে পড়েছে। পিতা খুব ধার্মিক ছিল, তেজস্বী ছিল এবং স্পষ্টবাদী ছিল। তখনকার দিনে ওয়াটসন কোম্পানি ছিল, সেই কোম্পানির যত গুদাম ছিল সেই গুদাম সব উনি দেখাশোনা করতেন। এত বিশ্বস্ত ছিল, এত নিষ্ঠা ছিল যে কোম্পানি যে মালিক ছিল তিনি তাকে বহুদিন ধরে একই জায়গায় একইভাবে রেখে দিয়েছিলেন। এত নিষ্ঠা এবং একটা বিশ্বাসী ছিল। আরেকটা গুণ ছিল কি না, যখন নাকি বয়স হয়ে যেত তখনকার দিনে গঙ্গা যাত্রা বলে একটা জিনিস ছিল যে খুব পুণ্য হতো। সেই সময় নারী দেখে উনি বলে দিতে পারত যে আর কতক্ষণ বাজবে, কত ঘন্টা বাজবে। তার ফলে কি হলো, বাগবাজার অঞ্চল থেকে আরম্ভ করে উত্তর কলকাতার বিভিন্ন যারা বয়স্ক তারা দেখা হলেই বলতো যে একবার শেষের সময় কিন্তু আসবি, এসে বলে যাবি আমাকে। এইরকম সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করত। এত বিশ্বাসী ছিল যে না, ও যেটা বলবে ঠিক সেটাই হবে এবং সেটাই হয়েছে। মহারাজের যখন 12 বছর বয়স তখন মহারাজ বিরাট বিপদে পড়ল। কি বিপদ না, তার বাবা মারা গেল। তখন দেখলো তার আগে তো মা মারা গেছে, বাবা মারা গেল। তখন সে কি একটু দুঃখ পেয়ে কান্নাকাটি করতে শুরু করলো। বাবা তখন বেঁচে আছে, বাবা বলছে কিরে তুই আমার জন্য এত কান্নাকাটি করবি, আমার তো মৃত্যু হবেই। আমি দেখে বলে দিয়েছি যে আমার নাড়ি টিপে আমি দেখে বলে দিয়েছি যে আমার মৃত্যু খুব নিকটে, তুই কাঁদছিস কেন? তখন বলছে তার বাবা বলছে, হরি তুই তো জগতের, জগৎ তোর, মানে পরবর্তীকালে জগৎ তোকে মনে রাখবে তোর কাজকর্ম দেখে, অতএব তুই কান্নাকাটি করছিস কেন? তখন বাবাকে গঙ্গাযাত্রা নিয়ে চলে গেল এবং তখনকার দিনে গঙ্গা যাত্রা হতো। বাবা তখন চলে গেল গঙ্গা যাত্রা। তারপরে আবার 3 বছর বয়স যখন, তখন একটা পাগলা শিয়াল খুব তেড়ে আসছে তার দিকে। তার মা তখন দেখে বুঝতে পেরেছে একটা শিয়াল আসছে। সঙ্গে সঙ্গে তার বয়স তখন 3 বছর, সঙ্গে সঙ্গে তাকে ধরে 2 হাতের উপরে নিয়ে দাঁড়িয়ে রইল। শিয়াল কিন্তু তাকে ছাড়ল না। তাকে যখন ধরতে পারল না, তার মাকে নখ দিয়ে কামড়ে একদম আঁচড়ে দিল। তার মা তখন ওই বিষাক্তে মারা গেল, কিন্তু ছেলে বেঁচে গেল।
এইরকমভাবে দুজন যখন চলে যায় তার মনে একটু কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট দূর করে দেয় কে? তার বর্দার যে বৌদি, বড় বৌদি তাকে খুব যত্ন সহকারে মানুষ করে। মা যে নেই কিংবা বাবা নেই এটা কিন্তু বুঝতে দেয়নি তাকে, এত যত্ন করত। পরবর্তীকালে যখন নাকি একটু বয়স হয়েছে, মহারাজের বেলুড় মঠে আছে, তখন উনি বলতেন যে আমার বড় বৌদি যতদিন আছে আমার ততদিন একটু চিন্তা আছে। তখন মহারাজ, সকলে বলছে মহারাজ আপনি তো বেদান্তবাদী, আপনি আবার চিন্তা করছেন কিসের? বলছে না না, তা না, তোরা বুঝবি না বুঝবি না। এই যে বড় বৌদির যে ভালোবাসা, এই যে মানুষ করে তোলা, এটা তাকে বারবার পীড়া দিয়েছে। তারপরে যখন নাকি বড় বৌদি চলে গেল, তখন মহারাজ আবার বলছে যাক, এবারকে আমি একটু শান্তি পেলাম, এবারকে আমি নিশ্চিন্ত হলাম। যদি বড় বৌদি কিছু হয়ে যায়, এত বড় বৌদি তাকে ভালোবাসত। স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া যেরকম মা করে আর কি, সেই জিনিসটাই বড় বৌদি করে গেছেন, যার ফলে কি হয়েছে, মহারাজের কোনো দুঃখ কষ্ট হয়নি। যখন বড় বৌদি তাকে মানুষ করছে, সেই সময় কিছু কিছু মহারাজের যে জীবনের ঘটনা অস্বাভাবিক বলে মনে হবে, কিন্তু এটাই স্বাভাবিক, এটা আমাদের জীবনের সঙ্গে মেলানো যাবে না। জীবনের সঙ্গে মেলাতে গেলে দেখবেন অনেক কিছু ব্যতিক্রম হচ্ছে। কীরকম? ছোটবেলায় খুব শরীর চর্চা করত, একসঙ্গে দন দেবে, মানে বুকদন যাকে বলে, সেই দন একসঙ্গে 100 দেবে, উঠবোস 500 করবে। তখন পাড়ার ছেলেরা বলছে তোর মাথাটা মোটা হয়ে যাবে আর তোর মৃত্যুও হবে, কারণ বেশি ব্যায়াম করলে এই অবস্থা হবে। তখন ও বলছে, মহারাজ বলছে আর কি, হরি মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ আমি মরবো, তোরা বেঁচে থাকবি, আমি পড়াশোনায় খারাপ হবো, তোরা পড়াশোনায় ভালো হবি। আবার খাওয়া দাওয়া কীরকম ছিল, সব কিন্তু বড় বৌদি মেনে নিত। খাওয়া দাওয়া হবিষ্যন্ন করতো, রোজ করতো না কিন্তু প্রায় দিনই করতো। হবিষ্যন্ন কী জিনিস? সিদ্ধ ভাত খাবে, যা কিছু হবে সিদ্ধ খাবে। এতে কি হলো, আশেপাশে যারা, মানে তার যে আর দাদা ছিল, তার বৌদি ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা একটু অসন্তুষ্ট। তারপর ভোর 4টের সময় সূর্য ওঠার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গঙ্গা স্নান করতে যাবে, সেখানে গঙ্গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্নিক করবে, জপ করবে। এতে কি হলো, অনেক সময় নিজের ঘড়ি ছিল না, ঘড়ি না থাকার ফলে কী হয়েছে, অনেক সময় দেখা গেল যে তার ঘুম ভেঙে গেল 2টোর সময়, সে চলে গেল সেই 2টোর সময় গঙ্গা স্নান করতে। ওখান থেকে গঙ্গার সামনে গঙ্গা স্নান করে গঙ্গার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করত। একদিন কি হলো, ওই রকম রাত্রেবেলা গেছে, গিয়ে স্নান করছে, একটা কুমির তেড়ে আসছে। তখন পাড় থেকে যারা ছিল তখন তারা বলল, আরে কুমির আসছে কুমির আসছে। তখন ওই ভয়ে আবার উপরে উঠে আসলো, উঠে এসে তখন আবার সে নিজে চিন্তা করছে, আরে আমি বেদান্ত নিয়ে চিন্তা করি, আমি বলি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমি বলি যে আমার দেহের মৃত্যু হতে পারে কিন্তু আমার নিজে আত্মার তো মৃত্যু হয় না, এই রকম তো আমি চিন্তা করি, তাহলে পরে আমি ভয় পেয়ে চলে আসছি কেন? তখন আবার গঙ্গায় গিয়ে নামলো, নেবে আবার আহ্নিক করলো, আবার জপ করছে, গায়ত্রী মন্ত্র জপ করছে আবার, কিন্তু কুমিরটা তখন ইতিমধ্যে চলে গেছে। আবার উঠে তখন আবার বাড়িতে আসলো। এই রকম ছিল ছোটবেলা থেকে তার এই যে বেদান্তের প্রতি আস্থা, এই যে জ্ঞান, আমরা যে বলি জ্ঞান যোগ, জ্ঞান পথ, ভক্তিপথ, এই যে জ্ঞান পথের ছোটবেলার থেকে তার জন্য একটা ন্যাক রয়েছে ওই দিকে যাওয়া। এতে কি হলো, তার মনের মধ্যে একটা জিনিস বারবার জিজ্ঞাসা হলো। কি জিজ্ঞাসা হচ্ছে? যে আমি, আমার মনের মধ্যে যেই জিনিসগুলো জাগছে, যে কোনো পণ্ডিতকে যখন আমি জিজ্ঞাসা করছি, সে আমার উত্তর দিতে পারছে না। তাকে যখন জিজ্ঞাসা করছি যে আচ্ছা
বলছে, বইয়ে বলছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্মটা কী জিনিস, নানা রকম প্রশ্ন করছে। পণ্ডিত তখন ঘাবড়ে যাচ্ছে, পণ্ডিত উত্তর পাচ্ছে না। তখন মনের মধ্যে জাগছে, আচ্ছা আমি এমন একজন মুনিঋষি চাই, এমন একজন সাধক চাই, এমন একজন সন্ন্যাসী চাই, যে নাকি উপলব্ধি করেছে আমাকে ঠিক ঠিক বলে দিতে পারবে। এইরকম পণ্ডিত আমি চাই না, যারা নাকি আমাকে বুঝিয়ে দেবে, হ্যাঁ বুঝেছো তো, বুঝেছো, হ্যাঁ ঠিক আছে বুঝেছি। কিন্তু এরকম পণ্ডিত চাই যে নাকি উপলব্ধি করেছে, যে নাকি ব্রহ্মকে উপলব্ধি করেছে, যে নাকি দেখে বলে দিতে পারবে যে হ্যাঁ আমি উপলব্ধি করেছি, তার জন্য তোকে বলছি। সেরকম লোক সে চারিদিকে খুঁজে বেড়ায়। যেমনি নরেন্দ্রনাথ খুঁজতি, তেমনি হরি মহারাজও ওই রকম ছোটোবেলা থেকে 12 বছর 13 বছর বয়স, কোন ক্লাসে পড়ে তখন, 7, 8, ওইটুকু ছোটোবেলা, ওই ছোট বয়সে একজন ছেলে সে ব্রহ্ম কি, বেদান্ত কি, উপনিষদ কি বলছে, গীতা কি বলছে, এই সব চর্চা করছে। কিন্তু ভক্তিপথের কথা একবার উনি মন যায়নি। কিন্তু ছোটোবেলা থেকে এই জিনিস বেদান্তের দিকে এত চরম, যেখানে সেই চরমে পৌঁছাবার চেষ্টা করছে সেই ছোটোবেলা থেকেই। তখন দীননাথ বসু বলে একজন ভদ্রলোক আছেন, সেখানে ঠাকুর আসছেন, সেটা সে খবর পেল। এবারকার তার একজন বন্ধু ছিল, সেও ছিল গঙ্গাধর, স্বামী অখণ্ডানন্দ মহারাজ, তার ডাক নাম ছিল গঙ্গাধর। দুজনে মিলে তখন কথাবার্তা হলো, দেখ এরকম আসছে, আমি শুনলাম, তুই যাবি কি দীননাথ বসুর বাড়িতে? তুই যাস, তাহলে চল তুই আমি আর দুদিন যাই, দেখি না কীরকম। সব তো পণ্ডিত দেখছি, সবাই তো অনেক রকম সন্ন্যাসী দেখছি, কারণ তার কারো কাছে তো উত্তর মিলছে না, চাই। তখন বলছি চল চল, তাহলে কবে আসবে? খবর টবর নিল, গিয়ে তখন দীননাথ বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজনে। মহারাজ নিজে বলছে যে আমরা দাঁড়িয়ে আছি, একটা গাড়ি আসলো, গাড়ি থেকে একজন ষণ্ড খুব স্বাস্থ্যবান পুরুষ সে নামলো, সে হচ্ছে হৃদয়। নেমে যে তারপরে যে নামছে তা সে রুগ্ন দেখতে, কিন্তু মুখটা কিন্তু সুখদেবের মতন। তাকে দেখে আমার খুব ভালো লাগলো। তাকে ধরে ধরে নামানো হলো, তার পা কোথায় পড়ছে সে নিজে যাচ্ছে না, তাকে দু হাতে দুজন দুপাশে ধরলো, ধরে ধরে নিয়ে যাচ্ছে, যেন পা এদিক ওদিক করছে, পা ঠিক করছে না, যেন মাতালের মতন মনে হচ্ছে। আস্তে আস্তে তাকে উপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বসালো। মহারাজও পিছনে পিছনে দেখছে কীরকম লোক, যে কিভাবে যাচ্ছে কি করছে। তখন মহারাজ বলল যে উপরে গিয়ে বসলো, বসার পর সে তখন ধর্ম সম্বন্ধে আলোচনা করছে। ধর্ম সম্বন্ধে আলোচনা করা হলো, সেও পিছনে বসে, তারা দুজন বন্ধু পিছনে বসে সব শুনলো। শোনার পর যেই উনি একটু জল টল কিছু খাওয়া দাওয়া হলো, তারপর যেই উঠলো, সঙ্গে সঙ্গে গিয়ে তারা দুজন প্রণাম করলো। যেই প্রণাম করেছে, ঠাকুর দেখেই বুঝতে পারে যে দুজনকে কে। ঠাকুরের যে ধর্ম প্রচার করবে, ঈশ্বর কোটি যাদেরকে ঠাকুর নির্দিষ্ট করে গেছে, তারা এই দুজনের মধ্যে দুজন। এই ঈশ্বর কোটির মধ্যে এই দুজন রয়েছে। তারা কিন্তু বলেনি, কিন্তু ঠাকুর দেখেই বলে দিচ্ছে। তারপর তোমরা থাকো কোথায়? বলছে এই তো আমরা এইখানে বাগবাজারে থাকি। বলে তোমরা শোনো, তোমরা দুজন আমার ওখানে যাবে, দক্ষিণেশ্বরে যাবে। কবে? না যখন নাকি ছুটির দিন থাকবে সেই দিন যাবে না, সেই দিনে খুব লোকজন হয়, খুব অসুবিধা হবে। যখন ছুটির দিন থাকবে তখন যাবে। কি যাবে তো? হরি মহারাজকে বলছে কি যাবে তো? বলে হ্যাঁ। আবার গঙ্গাধরকে বলছে যাবে তো? বলছে হ্যাঁ যাবো। দেখো কথা দিয়েছো কিন্তু যাবে, আমি অপেক্ষা করব। চলে গেল ঠাকুর গাড়ি। ওরাও আলোচনা করতে হলো কী ব্যাপার, এত আমাদেরকে যাবার জন্য বললো কেন? হরি মহারাজ গঙ্গাধরকে বলছে, গঙ্গাধর হরি মহারাজকে বলছে নিশ্চয়ই ওনার ভালো লেগেছে, যাবো কি আছে, একদিন ঘুরে আসব। কত তো সাধু দেখছি, কত রকম কথাবার্তা হচ্ছে। তারপরে গঙ্গাধর এসে হরি মহারাজকে বললো, দেখো কথা দিয়েছিলাম, চলো একদিন ঘুরে আসি। বলছে না না, আমি যেতে পারবো না, আমার বেদান্ত নিয়ে পড়াশোনা করছি, বেদান্ত চর্চা করছি, আমি বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে আলোচনা করছি, করছি, আমি যেতে পারবো না, আমার সময় নেই।
তখন গঙ্গাধর চলে গেল, বলছে দেখছি ও যখন যাবে না তাহলে আমি যাই তাহলে। তখন চলে গেল। গঙ্গাধর বসে আছে, ঠাকুর এসে বসেছে। বলে কিরে তুই এসে একা এসছিস, তোর বন্ধু কোথায়? বলছে আমার বন্ধু এখন ওই বেদান্ত নিয়ে খুব চর্চা টর্চা করছে, ওর সময় নেই। ও বললো আমার সময় নেই, তুই চলে যা। ও আচ্ছা। ঠাকুর সব শুনলো যে এর সঙ্গে তর্ক করছে, ওর সঙ্গে কথা বলছে, বেদান্ত নিয়ে সব সময় পড়ে আছে, বই উপনিষদ নিয়ে পড়ছে, সাংখ্য নিয়ে পড়ছে, গীতা নিয়ে পড়ছে, কিন্তু আপনার কাছে আসার সময় পাচ্ছে না ও। বলছে ঠিক আছে ঠিক আছে। ঠাকুর সব শুনলো, কিন্তু সব শুনে তখন চুপচাপ রইল। তারপরে গঙ্গাধর চলে আসলো। গঙ্গাধর এসে বলল, দেখ এরকম তোর কথা কিন্তু জিজ্ঞাসা করেছি, তুই একবার যা, ঠাকুর যখন বলছে একবার ঘুরে আয় না, কি আছে। তারপরে গঙ্গাধর মহারাজ এসে যখন বলল তখনও বলে ঠিক আছে। তারপরে গেলেন। হরি মহারাজ গিয়ে চুপচাপ করে, ঠাকুর বসে আছে মাথা নিচু করে, হরি মহারাজ গিয়ে বসেছে, গিয়ে প্রণাম করছে। যেই প্রণাম করেছে তখন তাকিয়েছে। তখন ঠাকুর বলছে, কি তুমি নাকি খুব বেদান্ত নিয়ে চর্চা করছো? প্রথমেই ঠাকুর একদম যেটাকে বলে যে প্রথম দিকে যে অ্যাটাকিং, সে বলল তুমি নাকি বিরাট বেদান্ত নিয়ে চর্চা টর্চা করছো, খুব আলোচনা করছো। আচ্ছা বলো তো বেদান্তে কি আছে, মূল কথা কি বলো তো? তখন কিছু বলছে না। শোনো, বেদান্তে আছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর কিছু আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। হরি মহারাজ তখন চুপ করে রয়েছে। বলছে আমি এত বই পড়ছি, এত কিছু করছি, কিন্তু এই যে এইখানেই শেষ, সেটা তো আমি কখনো বুঝতে পারিনি। তখন আসছি বাড়ির দিকে আর শুধু চিন্তা করছি, তাই তো আমি এতদিন ধরে পড়াশোনা করছি, এত এত পণ্ডিতের কাছে যাচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করছি, কেউ তো আমাকে বলতে পারেনি কথা ব্রহ্ম সত্য আর জগৎটা মিথ্যা, কিছুই সত্য নয়। তাহলে এই চিন্তা তার মাথার মধ্যে ভীষণভাবে করছে। এবার আরেকটা হলো, এবার বলরাম বাবুর বাড়িতে ঠাকুর আসছে। এ কিন্তু এই চিন্তাই করছে, রাত দিন এই চিন্তা করছে। তখন ঠাকুর এসে বসেছে, বসে চারিদিকে দেখছে ঠাকুর চারিদিকে বারবার। তখন বলরামবাবু এসছে, ঠাকুর কিছু বলবেন? বলছে আচ্ছা একটা ছেলে হরি নাম, সেই ছেলেটা কোথায়, দেখছি না তো এখানে। বলছে হ্যাঁ ও থাকে তো এই পাশের বাড়িতে থাকে, ডেকে দেবো? বলছে হ্যাঁ একটু ডেকে দাও তো একটু। আবার তাকে ডেকে নিয়ে আসলো, একটা ছেলেকে দিয়ে ডেকে নিয়ে এসে পাশে বসালো। বসিয়ে তখন বলছে, দেখ, মানে ওকে উদ্দেশ্য না, সবাইকে বলছে যে আমরা বেদান্ত নিয়ে আলোচনা করি, কিংবা ভক্তি নিয়ে আলোচনা করি, কিংবা মা ভবতারিণীকে ভালোবাসি, কি শিবকে পুজো করি, কি দুর্গাকে পুজো করি, বড় জিনিস নয়। বড় জিনিস কখন হবে? যখন নাকি তার কৃপা হবে। দেখ, ঈশ্বরের যদি কৃপা থাকে তাহলেই তুই দর্শন পাবি, তাহলেই তুই অনুভব করতে পারবি, তাহলে তার দেখা পাবি। একমাত্র তার কৃপা চাই। দেখুন, দ্বিতীয়বারও তাকে একদম শেষ। তার যে প্রশ্ন ছিল মনের ভিতরে, তার চিন্তা ছিল, তখন হরি মহারাজ নিজে বলছে যে আমি দণ্ডবৈঠক দেই, 500 করে দণ্ডবৈঠক দেই, আমার গায়ের জোর আছে, আমি আমার শক্তি দিয়ে আমি অর্জন করব, আমি শক্তি দিয়ে কি ব্রহ্মকে উপলব্ধি করব, এই রকম মনের জোর ছিল তার। কিন্তু বলছে না, সে তো হবে না। সেই জন্য সে রাত দিন পড়াশোনা করত, উপনিষদ পড়ত, রাত কখন চলে যেত, দিন কখন চলে যেত, কিচ্ছু খেয়াল রাখতো না যে না আমাকে ব্রহ্মকে জানতে হবে। ঠাকুর বলছে না, সেই সব তুমি করলে কিছু হবে না, তার কৃপা চাই। তাহলে তার কৃপা যদি হয় তাহলে তুমি জানতে পারবে। তখন মহারাজ, মানে তখন তো মহারাজ হয়নি, তো আমি মহারাজই বলছি, হরি মহারাজই বলছি, তখন মহারাজ কিন্তু
একবারে স্যালেন্ডার করে দিল ঠাকুরের কাছে মনে মনে। তখনও কিন্তু মাথা নিচু করেনি, মনে মনে ঠাকুরের কাছে বুঝল না, এ ঠিক আছে, এ সচ্চা আছে, এর কাছে সমস্ত উত্তর পাওয়া যাবে, যা কিছু প্রশ্ন করব সব উত্তর পাওয়া যাবে। এই যে যেত না, ঠাকুর ডেকেছে তারপরে যাচ্ছে, অনেকে তো বারবার যেত কিন্তু মহারাজকে যেত না, মহারাজকে ডাকলে পরে তারপরে এইবারকার দেখলো যে না, আমার মনের ভিতরে যে ইচ্ছা ছিল, যে প্রশ্ন ছিল, তার কিন্তু কিছুটা পেলাম। তারপর একদিন নিজে একাই তখন গেল, গিয়ে দেখি ঠাকুর বসে আছে, গিয়ে প্রণাম করলো। কিরে তুই এসেছিস? কি বস বস, তুই আসিস না কেন? মাঝে মধ্যে আসবি, আমার কাছে আসবি, তোর যা কিছু আছে প্রশ্ন করবি, কি আছে, বস। তখন বলছে, আজকে ঠাকুর কামটা যাবে কি করে বলুন তো, আমাকে এটা খুব অসুবিধার সৃষ্টি করছে। বলছে কাম যাবে না রে, ও থাকবে তো, ও দেহটা থাকবে, কামটা থাকবে, তুই মোড়টা একটু ঘুরিয়ে দে, মোড়টা একটু ঘুরিয়ে দে, তাহলে তো হয়ে গেল। তুই তো ব্রহ্মকে জানার জন্য চেষ্টা করছিস, তার দিকে তুই ঘুরিয়ে দে কামটা, তাকেই তার কামনা কর যে আমাকে তাকেই চাই, যেটা ওই দিকে না গিয়ে এই দিকে চলে ঘুরে যায় একটু, তাহলেই হবে। কিন্তু একবারেই যাবে না, এইভাবেই ঘোরাতে হবে, তাহলে ভাবে। এই এত সহজ সরল। তারপরে ওই জিনিসটা যখন শুনলো, তখন নিজের জীবনে তখন প্রয়োগ করলো, প্রয়োগ করে তখন দেখলো যে না, এটা খুব সুন্দর জিনিস, ঠিকই বলেছে। মনের মধ্যে তখন একটু আনন্দ আসলো। দ্বিতীয় দিন আবার গেল, গিয়ে বলছে, কিরে এসছিস, বস বস, বল কেমন আছিস, কী খবর, সমস্ত কথাবার্তা বলার পর বলছে যে ঠাকুর, আমি মহিলাদের, নারীদের আমি দেখতে পারি না, আমার বৌদি আমাকে এত ভালোবাসে, সে যদি খাবার টাবার নিয়ে আসে আমি রেগে যাই, রেখে দিয়ে চলে যাও, আমি তাদের হাওয়া পর্যন্ত আমি সহ্য করতে পারি না। বলছি, এক বোকা মতন কথা বলছিস কেন? ঠাকুর বলছে, তুই বোকা মতন কথা বলছিস কেন? তুই পড়াশোনা করছিস, ওই করছিস, এটা কি বলছিস তুই? মহিলারা কে? মহিলারা হচ্ছে মা ভবতারিণীর অংশ, তুই এ কি অন্যায় করছিস? তোর যে মা গর্ভধারিণী মা আছে, তার মায়ের অংশটা, তার ভাববি যে তার মাই তোর সামনে, তোর বৌদি এসে দাঁড়িয়েছে, তখন বৌদিকে যখন দেখবি তোর মা এসে দাঁড়িয়েছে ভাববি, আর তারা হচ্ছে মা ভবতারিণীর অংশ। তুই এরকম ভুল করছিস কেন? এত কিছু পড়াশোনা করছিস। তখন সে দেখলো যে তাই তো, আমি তো বড় ভুল করে ফেলেছি। তখন বৌদিকে আর কিছু বলতে পারছে না, খাবার টাবার দিয়ে বৌদি চলে যাচ্ছে। তখন বলছে, বৌদি একটু বসুন বসুন। তখন বৌদি বলছে, কী হলো আবার, এ দেখছি অন্যরকম ব্যাপার। বৌদি তখন বসেছে, ও খাওয়া দাওয়া করলো, তারপরে বৌদি চলে গেল, থালা নিয়ে আবার চলে গেল। তখন বৌদি দেখলো যে না, এর তো মন আবার পরিবর্তন হচ্ছে দেখছি। আগে যেরকম অন্যরকম ছিল, সিদ্ধ ভাত খাবে, কিছু করবে না, এখন দেখছি যেটা রান্না করে দিচ্ছি সেরকমই খাচ্ছে। আবার বলছে, বৌদি এইটা রান্না করে দাও। এই যে ঠাকুর দিকে নিয়ে আসছে, যে কোন দিকে গেলে পরে তার যা উদ্দেশ্য সেটা সফল হবে। এইটা হচ্ছে আমাদের গুরুর প্রয়োজন, গুরুর কাজটা এখানে। এরপরে মহারাজ কিন্তু ঘন ঘন যেতে শুরু করলো। ওই যে মনের মধ্যে তার যে কথাগুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, সে প্রশ্নগুলো সমাধান হয়েছে। তখন তার প্রতি বিশ্বাস হলো মহারাজ ঠাকুরের প্রতি, যে না, ঘন ঘন যেতে লাগলো। তারপরে ঠাকুর একটু অসুস্থ হলো, কাশীপুরে এসছে, ও কাশীপুরে যাচ্ছে, মহারাজও কাশীপুরে গিয়ে, নরেন্দ্রনাথ যেমনি লিস্ট করে দিয়েছে কখন কার ডিউটি,
মহারাজের মানে হরি মহারাজের সেরকম ডিউটি পড়ল। একদিন ঠাকুরও বসে আছে, হরি মহারাজও বসে আছে। তখন হরি মহারাজ বলছে, আজকে আপনি ভালো আছেন তো? বলছে, না না, ভালো টালো নেই, আমার গলাতে খুব ব্যথা, এখানে দুটো বিচি হয়েছে, সে ঢোক গিলতে গেলে লাগছে, ভাত টাত খেতে পাচ্ছি না, একটু পায়েস করে দিলে পরে খুব নরম করে সে খাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, রাত্রি শেষ রাত্রির দিকে আবার একটু রক্ত বেরোচ্ছে। বলছে, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কষ্ট হচ্ছে, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার আনন্দের সাগরে ভাসছেন। তখন বলছি, কি বলছিস রে, আমি খেতে পাচ্ছি না, আমার এখানে ব্যথা, তুই বলছিস আনন্দ সাগরে? বলছে, হ্যাঁ, আমি আপনাকে ভালো করে দেখছি তো, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনাকে, আপনি ভালো আছেন এবং আনন্দের সাগরে আপনি ভাসছেন। তখন ঠাকুর বলছি, বেটা ধরে ফেলেছে আমাকে। এই রকম মানে মহারাজের ছোট থেকে তীব্র দৃষ্টি ছিল এবং প্রচণ্ড ভিতরে শক্তি ছিল। সেই শক্তিটা ভেবেছিল যে আমি গায়ের জোরে উপলব্ধি করব, কিন্তু সেটা নয়। ঠাকুর সেই পথগুলো বলে দিচ্ছে, তোর শক্তি তুই এই দিকে পরিচালনা কর, এইভাবে করলে তুই। তারপরে ঠাকুর আবার বলছে, তুই নরেন্দ্রনাথের সঙ্গে কথাবার্তা বলিস তো, নরেনের সঙ্গে যাবি, নরেনের সঙ্গে বলবি, নরেন তো আমাদের বাড়ির দিক দিয়ে যায়, আমি আর নরেন একই সঙ্গে যাই, আমি যেদিকে থাকি নরেনও সেই দিকে থাকে, গল্প করতে করতে যাই তো। বলে, আজকেও তো যাবো। বললো, আচ্ছা ঠিক আছে, তুই যাস তাহলে ভালো, তুই তাহলে ওর নরেনের সঙ্গে একটু গল্প গুজব করবি। বলছে, হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করবেন, আমি নরেনের সঙ্গে গল্প গুজব করবো। সেদিনকে তখন ঠাকুর যখন বলেছে, তখন নয়নের সঙ্গে নয়নকে বলে, চল নয়ন, তুই আর আমি একসঙ্গে যাই। তখন দুজনে হাঁটতে হাঁটতে আসছে। তখন নরেন তখন হরি মহারাজকে বলছে, হরি ভাই, তোমার ঠাকুর সম্বন্ধে কী ধারণা বলো তো? বলছে, ঠাকুর সম্বন্ধে ধারণা, তুমি কি বলছো? তখন একটা শ্লোক বলছে, অসিত গিরি সমাংসাদ কার্জলাং সিন্ধু পাত্রে সুরতরু বল শাখা লেখনী পত্র মূর্বি লিখতি যদি গৃহীত্বা শারদাং সর্বকালাং তদপি তব গুণামিশং পরাং ন জাতি। এই শ্লোকটা হরি মহারাজ স্বামীজিকে বললেন। তার মানে হচ্ছে, মা সরস্বতী যদি বিরাট বৃক্ষ থাকে, তার একটা ডাল যদি কলম হয়, আর পৃথিবী যদি তার পাতা হয়, সেখানে যদি ঈশ্বরের গুণমহিমা লিখতে শুরু করে, শেষ করতে পারবে না, মা সরস্বতী শেষ করতে পারবে না। তাহলে আমি হরি, আমি ঠাকুর সম্বন্ধে কি বলবো, আমার কি আস্পর্ধা আছে? তখন স্বামীজি বলছে, হরি ভাই, তুমি যা বলছো এত বিরাট গভীর কথা, আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে। বলছে, তোমার কি মনে হচ্ছে? বলছে, আমার মনে হচ্ছে লাভ, ভালোবাসা, LOVE, লাভ, ঠাকুরের ভালোবাসা। ঠাকুরের ভালোবাসায় আমরা সমস্ত কিছু যেন তার দিকে তেড়ে যাচ্ছি, তার দিকেই এগিয়ে যাচ্ছি। সে তার ভালোবাসাতে আমাদের আবদ্ধ করে ফেলেছে। এই রকমভাবে দুজনের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আরও অনেক কথাবার্তা হতো, বেশি বললে সময় হয়ে যাবে। এই রকম নরেনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আসছে। ইতিমধ্যে ঠাকুর তো দেহ রাখলেন, দেহ তো রাখতেই হবে। তারপরে স্বামীজি কী করলেন, বড়নগর একটা বাড়ি ঠিক করলেন। সেখানে গিয়ে এই হরি মহারাজ, স্বামীজি, নরেন, তারপর রাখাল, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ মহারাজ, সব গিয়ে তারা যুবক, তারা উঠল, এবং গৃহী যারা, তারা মাঝে মাঝে গিয়ে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করা, মাস্টারমশাই সবল যেত, গিয়ে সাহায্য টাহ্য করতো। তারা ধ্যান তপস্যা ওখানে শুরু করলো। শুরু করে তারপরে ওরা ঠিক করলো আটপুর যাবে। আটপুর গিয়ে তো তপস্যা করলো এক রাত্রি,
সেখানে তপস্যা করে আগুন টালুন ধুনি জ্বালিয়ে তখন সেখানে প্রতিজ্ঞা করলো যে আমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করব। তারপরে তারা এসে সন্ন্যাস গ্রহণ করলেন বড়নগর মঠে। মহারাজের নাম হলো স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। স্বামীজির নাম তো স্বামী বিবেকানন্দ হলো, রাখাল মহারাজের নামে স্বামী ব্রহ্মানন্দ হলো, স্বামী শারদানন্দ শরৎ মহারাজের নাম হলো, বাবুরাম মহারাজের নাম প্রেমানন্দ মহারাজ, এইরকম সকলের নাম হলো। এবারকার ঠাকুর তো চলে গেছে, ঠাকুর তো তাকে আসল যে জিনিসটা দিয়ে চলে গেছে। এবার কি করলো, মনে তখন মনের মধ্যে রয়েছে যে তাই তো ঠাকুর তো আমাকে বলল, এই রকম বেদান্তের কথা বলল, জ্ঞান এবং ভক্তির কথা বলল। জ্ঞান বলতে গিয়ে তখন ঠাকুর বলেছিল যে দেখ, একটা কাপের মধ্যে অমৃত রয়েছে। স্বামীজিকে বলছে তুই কিসের উপর বসে খাবি? বলছে আমি ধারে এক কোণে বসে খাবো, একটা মাছি হয়ে এক কোণে বসে খাবো। বলছে না না, তুই মাঝখানে বসে খা না। বলছে না তাহলে ডুবে যাবো, তাহলে পরে বলে অমৃত সাগর, ওর মধ্যে ডুববি না। আবার ঠাকুর বলছে যে এগুলো মহারাজ চিন্তা করছে আর কি, মানে ওই সময় আর কি মহারাজ ছিল তো। তারপরে আবার বলছে যে একটা নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সে সমুদ্রে ডুবে গেল, তার সঙ্গে মিশে গেল। এই যে বেদান্তের কথাগুলো ঠাকুর বলেছিল, সেগুলো তখন চিন্তা করছে যে তাই তো আমরা বেদান্ত যে চিন্তা করি, বেদান্তের শেষে কি আছে? ঠাকুর বলছে পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে এটা নেই এটা নেই, ছাড়াতে 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 দেখা যাবে তার মধ্যে শেষ আর হলো না। শঙ্করাচার্য বলছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই ব্রহ্মটাকে আমাকে উপলব্ধি করতে হবে, শেষে গিয়ে দেখব আমি নিজেই ব্রহ্ম। ঠাকুর বলছে যে দেখ, ভক্তিপথটা আমি আর ভালো, মানে হরি মহারাজকে বলেছিলেন যে আমার মা আছে আর আমি আছি। আমার মার কাছে আমি গিয়ে প্রার্থনা করি, মাকে দুঃখ কষ্টের কথা সব বলি, মা আমাকে যেমনি চালায় এমনি তেমনি চলি। মানে অনেকভাবে হরি মহারাজকে যে বলেছিল সেগুলো তখন হরি মহারাজ এই বড়নগর মঠে সবসময় চিন্তার মনের মধ্যে ভাসছে বেদান্তের সমস্ত এই কথাগুলো মনের মধ্যে। যে ঠাকুর বলছে যে আমার মাই ভালো, ভক্তি ভক্তির পথে শেষে কি মা থাকবে আর আমি থাকবো, আমার দূরত্ব মাকে আমি দেখব, পুজো করব, এটাই আমার আনন্দ। আর বেদান্তে সচ্চিদানন্দ, যেখানে সচ্চিদানন্দ, যেখানে আনন্দ নিজের সঙ্গে একদম মিশে গেলাম, দুটো একই জায়গায় যাচ্ছে। একটা মাকে দেখে আনন্দ পাচ্ছি আমি, আমার মনের মধ্যে যে আনন্দ সেটা হচ্ছে মাকে দর্শন করলাম, মার সঙ্গে কথা বললাম, এটাই আমার আনন্দ। আর জ্ঞান পথে আমি একদম আনন্দে মিশে যাচ্ছি। সাগরে গিয়ে সাগরের জলের সঙ্গে নুনের পুতুল মিশে গেল, কে মাপবে সাগর? আমাদের জীবনটা হচ্ছে তাই, যে এইভাবে জ্ঞান পথে এগুলো পরে এই ভক্তিপথে এগুলোই, এটা ঠাকুর খুব সুন্দর করে মহারাজকে বুঝাবার চেষ্টা করেছে। তখন মহারাজ শুনেছে, এবারকার মহারাজ মনের মধ্যে সেগুলো, ঠাকুর চলে গেছে, এক মনের মধ্যে তখন এগুলো ভাসছে যে তাই তো। এই তখন কি করলো, বড়নগর মঠ ছেড়ে মহারাজ চলে গেল বিভিন্ন তীর্থস্থানে, যে সেখানে গিয়ে আমি ধ্যান করব, জপ করব, আর এই যে চিন্তাগুলো যে দিয়েছে আমাকে ঠাকুর সেগুলো উপলব্ধি করব। এইভাবে তখন কি হলো, মহারাজ কাশিতে গেল, বিভিন্ন তীর্থস্থান গেছে,
তার মধ্যে কয়েকটা তীর্থস্থানে একটু আমি শুধু বৃন্দাবন, কাশী, বৃন্দাবন গেছে, কেদার গেছে, ভুজ্জি গেছে, সেসব জায়গায় একদিন দুদিন না, মাসের পর মাস, বছরের পর বছর ছিল। বৃন্দাবনের একটা ঘটনা বলি। বৃন্দাবনে মহারাজ গেছেন, আর রাজা মহারাজ বৃন্দাবনে আছেন। রাজা মহারাজ গেছেন তপস্যা করতে, মহারাজও গেছেন সেখানে, মানে হরি মহারাজ। মহারাজ বলতে আমরা রাজা মহারাজকে বলি, আবার হরি মহারাজকে আমি বলছি এখানে। রাজা মহারাজ রয়েছেন আর হরি মহারাজ গেছেন। গিয়ে হরি মহারাজ রাজা মহারাজকে বললেন যে মহারাজ আপনাকে ভিক্ষা করতে হবে না, আমি ভিক্ষা করে নিয়ে আসছি। দু একদিন নিয়ে এসছে, তৃতীয় দিন কিছুই ভিক্ষা পায়নি। এসে তখন মহারাজকে বলছে মহারাজ কিছুই তো পেলাম না, কি করব। তখন ঘরের কালকে রুটি আছে, সেই রুটি খাবেন? বলছে হ্যাঁ হ্যাঁ দিদে, ওই রুটি খাবো, ওই দুটো রুটি দে। তখন মহারাজের দুটো রুটি নিল, আর রাজা মহারাজের দুটো রুটি নিল, আর হরি মহারাজও দুটো রুটি নিল, আর একটু জল দিল। ওই জলে ভিজিয়ে ভিজিয়ে রাজা মহারাজ খাচ্ছেন। তখন হরি মহারাজ বলছেন মহারাজ, ঠাকুর আপনাকে কত ভালোবাসত, আপনার জন্য মিষ্টি থেকে আরম্ভ করে ভালো জিনিস যা আসতো সব রেখে দিত, আপনাকে খাওয়াতো, আর আমি আপনাকে এরকম শুকনো রুটি দিলাম। হরি মহারাজ তখন চোখের জলে বেরিয়ে গেল, চুপ করে গেল হরি মহারাজ। তখন রাজা মহারাজ, আরে কি ভাবছিস রে তুই? আমরা তপস্যা করতে এসেছি, আমরা কি এখানে খেতে এসেছি? আমরা তপস্যা করতে এসেছি, তপস্যা করব, খেতে তো আসেনি। যদি নাই পেলাম না, না খেয়ে থাকবো। তপস্যা করতে এসেছি তো, তুই ওটা ভাববি না, ওর তোকে চিন্তা করতে হবে না। এইরকম ছিল গুরু ভাইয়ের প্রতি ভালোবাসা। আর যেটা দেখেছে রাজা মহারাজকে যে এত আদর করত, সেইটা হচ্ছে। এরপরে হরি মহারাজ কী করলো, কিছুদিন থাকে আবার চলে যায়, বেদান্তবাদী তো। তারপরে উনি আবার অন্য জায়গায় হরি মহারাজ তখন মহারাজকে বললো মহারাজ আমি তাহলে একটু আসছি, আমি যাই অন্য জায়গায় একটু। বল কোন দিকে যাবে? না কেদারের দিকে যাব। আচ্ছা যাও। তখন হরি মহারাজ যাচ্ছে, কিছুটা যখন গেছে, গিয়ে দেখছে যে খুব সুন্দর চুল, মানে তখন ভাবছি যে প্রথমে ভাবলো যে ময়ূরের যে পেখম আছে সেটা সুন্দরভাবে সাজানো রয়েছে সেরকম। তখন ওই দিকে সামনে গিয়ে দেখতে গেল, দেখলো যে মহিলা দাঁড়িয়ে আছে, তার চুল খুব সুন্দর। তখন একটু সামনে গেল, দেখলো রাধারানী দাঁড়িয়ে আছে। তখন হরি মহারাজ আবার পিছন দিয়ে চলে গেল, কারণ মহারাজের যে ভিতরে যে একটা রয়েছে, যে রাধারানীর রয়েছে, তাকে গিয়ে যাচ্ছে সামনে গিয়ে কথাবার্তা বলি কিংবা কিছু দেখে আবার চলে। এই যে উপলব্ধি হলো, দর্শন হলো, মহারাজ বলছে আমি দেখলাম, আমি অনুভব করলাম, তারপরে আবার চলে গেলাম। তারপরে কিছুটা যাচ্ছে, গিয়ে তখন ভিক্ষা টিক্ষা করবে, কিন্তু খাবার পাচ্ছে না। তখন দেহের প্রতি খুব বিরক্ত আসলো, বলছি যে এই দেহটা ছিল আমার খুব কষ্ট দিচ্ছে, এই দেহটাই যত সব মূল। তখন একটা অলৌকিক অনুভব হলো, যে দেহটা দেখলো যে দূরে দাঁড়িয়ে আছে, হরি মহারাজের যে দেহ সেটা দূরে পড়ে আছে, মানে জরাজীর্ণ অবস্থা, আর নিজের আত্মা সেটা দাঁড়িয়ে দেখছে। তখন বলছে যে আরে ওটা তো, ওর তো দেহটার তো মৃত্যু আছে, দেহটা তো থাকবে না, তুই যে আত্মা, তোর তোর তো ওর সঙ্গে এত তোর চিন্তা ভাবনা করছিস কেন? ও তো থাকবে না, ও চলে যাবে, তুই আত্মা, তুই এই চিন্তা করছিস কেন? তখন বলো তাই তো, আমি তো, আমার তো মৃত্যু নেই, এই জগতে তো ব্রহ্ম সত্য, জগৎ তো মিথ্যা, আমার দেহ নেই, কিছু নেই, আমার মন দেহ কিছুই না সত্য নয় তো, আমার তো আত্মাই সত্য, আমি এটা কেন ভুল করলাম? এই অনুভূতি হতে বলে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। শুয়ে ঘুম থেকে যখন উঠল, তখন দেখলো যে সেই পুরো আনন্দে ভরে গেছে তার মন।
যে আমার কি অনুভব হলো, যেটা নাকি জীবন বহু মানুষ বহু জীবন ধরে তপস্যা করে এই অনুভব করার জন্য, সেটাই আমার অনুভব হলো। এইভাবে মহারাজ কি হলো, বিভিন্ন তীর্থ করে মহারাজ মঠে ফিরে আসলো। আরও অনেক জায়গায় গেছে, কারণ সময়ের ব্যাপার আছে। তারপরে মহারাজ মঠে ফিরে আসলো। মঠে এসে স্বামীজি রয়েছেন মঠে। তখন স্বামীজি বলছেন হরিভাই এদেরকে যে আমি আবার আমেরিকায় যাব, তোমরা আমার সঙ্গে কেউ চলো। বিশেষ করে হরিভাইকে বলছে যে হরিভাই যদি যায় তাহলে পরে আমি যাব। তখন হরি মহারাজ বলছে যে না, আমি বিদেশে আমি যাব না। তখন হরিভাইকে বলছে, মানে স্বামীজি বলছে, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু দিলাম, দিয়ে আমার মৃত্যু প্রায়। আর এই কাজে তোমরা সাহায্য করবে না, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হরিভাই স্বামীজিকে বলল যে না নরেন, আমি যাব, তোমার সঙ্গে চলো। এই যে বেদান্তবাদী যে কঠোর, তখন সে রাজি হলো। স্বামীজির আদেশ, স্বামীজির ভালোবাসা। তখন জাহাজে উঠলো কলকাতা থেকে, প্রথমে ইংল্যান্ডে গেল, তারপরে আমেরিকায় গেল। আমেরিকায় গিয়ে ওখানে সান ফ্রান্সিসকোতে ওরা তখন উঠে নিউ ইয়র্কে যে বেদান্ত সমিতি আছে, সে বেদান্ত সমিতিতে যে লেগেটের বাড়ি আছে, সে বাড়িতে গিয়ে উঠল। মিস্টার লেগেটের তখন তাদেরকে দেখাশোনা করতো, স্বামীজি আছেন আর হরিময় আছেন। তখন কিছুদিন পর তারা লেকচার দিয়ে দেওয়া, স্বামীজি কিছু লেকচার দিল বিভিন্ন জায়গায়, হরি মহারাজকে কিছু দেওয়া হলো। তারপরে কিছুদিন পর স্বামীজি বলছে আমার টাকা শেষ, হরি ভাই তুমি এবার তুমি কি করবে তুমি বোঝো। হরি মহারাজ বলছে আরে আমি বিদেশে আসলাম, আমি তোমার সঙ্গে এসেছি, বলছে আমার কাছে আমার টাকা নেই। তখন হরি মহারাজ বলে টাকা তো শেষ হবেই। তখন হরি মহারাজ কী করলো, যে হুইলারের বাড়ি আছে, মানে বৃদ্ধ শ্রীযুক্ত হুইলার, তার বাড়িতে গিয়ে উঠল। সেখানে খরচটা কম হবে। উঠে ওখান থেকে যে বেদান্ত সমিতি আছে আমাদের নিউ ইয়র্কের, সেই বেদান্ত সমিতিতে তখন দেখাশোনা করতো স্বামী অবেদানন্দ মহারাজ। অবেদানন্দ মহারাজের সঙ্গে তখন যোগ করলো। অবেদানন্দ মহারাজকে বলল আমি তোমার ওখানে শনিবার রোববার দুটো ক্লাস নেব, নিয়ে কথা নিয়ে আলোচনা করব। তখন হরি মহারাজের কথা বেশ অবেদানন্দ মহারাজ মেনে নিলেন। তখন সেখানে দুদিন করে যেতেন। অবেদানন্দ মহারাজ তখন বলল ঠিক আছে তুমি ভাই আছো যখন, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। এই বলে বাইরে বেরিয়ে গেল। তখন পরে জানিয়ে দিল যে তুমি ওখানে দায়িত্ব নাও, আমি এখন আসতে পারছি না। তখন হরি মহারাজ দায়িত্ব নিল। বেশ কিছুদিন থাকার পর ক্লাস ঠিক মতন নিচ্ছে, বেদান্ত আলোচনাও করছে। তা একটা ঘটনা বলি, সেখানে একজন মহিলা বলছে হরিমাকে, স্বামীজি আপনি যে এই যে বক্তৃতা দিচ্ছেন এতক্ষণ ধরে, 1 ঘন্টার পর ঘন্টা, আর মাঝরাত্রি হয়ে যাচ্ছে, আপনার অসুবিধা হচ্ছে না? তখন স্বামী মহারাজ বলছে দেখো তোমরা যে প্রশ্ন করছো, তোমরা শুনছো, একটা প্রশ্ন করছো, আমি উত্তর একটা দিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি আমার মনের ভিতর থেকে দিচ্ছি। আবার তোমরা যে প্রশ্নটা করেছো, সেই প্রশ্নটার উত্তরও তোমরা মনের ভিতর থেকে পেয়েছো, যার ফলে তোমরাও বলতে পারছো না যে রাত 1:30 বাজলো না 2টো বাজলো, আমিও বলতে পারছি না রাত 1:30 2টো বেজে গেল, আমার এখন খাবার সময় হয়ে গেছে, আমি কিচ্ছু মনে থাকে না। উভয়ই তো সমস্যা একই। তুমি যেমনি ভাবছো যেটা, তাই তো তোমার মনের প্রশ্নের উত্তর ঠিক পেয়েছো, আমিও আমার মন থেকে দিয়েছি। এই রকম করে বেদান্তের সমিতি বিরাট আকার ধারণ করলো। তখন স্বামীজি আবার নতুন প্রস্তাব মহাজায়গায় বলল যে হরিভাই
একটা আমাদের একটা জায়গা দিয়েছে, হ্যাঁ, সেই জায়গাটা মিনি বুক, মানে একজন মহিলা, কুমারী মহিলা, সে একটা জায়গা দিয়েছে, 160 একর জায়গা। সেই জায়গাটায় আমাদের একটা আশ্রম করতে হবে। তুমি যদি দায়িত্ব নাও খুব ভালো হয়, আমি ভারতবর্ষে যাবার আগে তোমাকে তাহলে এই দায়িত্বটা দিয়ে দিতে পারি। ঠিক আছে স্বামীজি, আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে। সান অ্যান্টন উপত্যকায় সেই আশ্রমটা তখন স্থাপন হলো, এবং সেটাই হচ্ছে শান্তি আশ্রম। সেখানে তখন স্বামীজি বলল যে আমি 12 জন ছেলে মেয়েকে দিচ্ছি তোমার সঙ্গে, এরা খুব আমার সঙ্গে বহুদিন ছিল, তোমার সঙ্গে থাকবে, তোমাকে সাহায্য করবে। তখন 12 জনকে স্বামীজি তাদেরকে দিল, এবং তারা হরিমহারাজের সঙ্গে গিয়ে ওই জায়গায় গিয়ে উপস্থিত হলো। উপস্থিত হয়ে দেখছে যে 160 একর বিরাট জায়গা, একদিকে পাহাড়, একদিকে সে বিরাট বিরাট গাছ, আর একদিকে তৃণভূমি সমান, কিচ্ছু নেই। আমরা থাকবো কোথায়? শহর অনেক দূরে, বাজার হাট কিছু নেই। তখন একজন ছোট্ট ছাত্রী তাকে বলেই ফেললো যে তোমরা আমাকে কি কোথায় নিয়ে আসলে? হরি মহারাজ বলছে। তখন সেই ছাত্রী বলছে, মহারাজ কীরকম দেখুন, বলছে আপনি কি মায়ের উপর হতাশা হয়েছেন, না বিশ্বাস হারিয়েছেন? জগৎমাতার উপর বিশ্বাস হারিয়েছেন আপনি? স্বামীজি, হরি মহারাজ তো একটুখানি বলছে, না না না, তুমি ঠিকই বলেছ, তোমার এত বিশ্বাস ভক্তি, তোমার নাম আজ থেকে শ্রদ্ধা। বিদেশি মহিলাটা কত এগিয়ে গিয়েছিল স্বামীজির অনুপ্রেরণায়। মহারাজকে বলছে যে নাকি এত তপস্যা, এত জ্ঞান, বলছে তখন যে আপনি বিশ্বাস হারিয়েছেন, আপনার কি হতাশা হয়েছেন? তারপরে দেখুন এক মহারাজ তখন ওখানকার আশ্রমে নিয়ম করে দিল যে কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, এই করতে, যে আশ্রমের যে নিয়ম কানুন। 12 জন ছাত্রছাত্রী আছে, মহারাজ ধ্যান করছে, একটা কীট এসে মহারাজকে কামড়েছে। সকলেই সে সকালবেলা ধ্যান ট্যান করে, মহারাজও করছে, মহারাজের পাশে ওরা সব বসে আছে। মহারাজ যদি ওঠে তখন ওদের ডিস্টার্ব হবে, তখন মহারাজ চুপ করে রয়েছে। তারপরে যখন সকাল হলো, উঠলো, তখন বলছি যে এখানে একটা কী কামড়েছে, তখন দেখছি মহারাজ একটু ফুলে গেছে, আপনি এতক্ষণ বসে রইলেন কেন? বলছে না তোমাদের একটু ডিস্টার্ব হবে তার জন্য। বলছি না না, তখন সঙ্গে সঙ্গে 40 মাইল দূর থেকে একটা ছেলে সেই দিনকাই রাত্রেবেলা এসছে, যে এই বেদান্ত আশ্রমে, যেখানে বেদান্ত পড়াশোনা করবে তার জন্য শান্তি আশ্রমে এসছে। তখন তার কাছে আবার ওষুধ ছিল, সমস্ত ওষুধ নিয়ে এসে রওনা দিয়েছিল, কারণ রাস্তাঘাটে যদি প্রয়োজন হয়। সেই ওষুধ তখন মহারাজকে লাগিয়ে দিল, মহারাজেরও ঠিক হলো। এই রকম ছিল আশ্রমের মধ্যে। বাইরের থেকে অনেকগুলো মহিলা মহারাজের জন্য ফুল নিয়ে এসছে, কারণ তারা বাইরের তো, তারা ফুলটা খুব ভালোবাসে। মহারাজকে ফুলটা দিয়েছে, মহারাজ আবার সেই ফুলটা নিয়ে ঠাকুরকে দিয়েছে। তখন সেই মহিলা বলছে, স্বামীজি আপনাকে ফুলটা দিলাম, আপনি ফুল ভালোবাসেন না? বলে হ্যাঁ ভালোবাসি তো। বলছি তাহলে ওখানে ঠাকুরকে দিয়ে দিলেন? বলছি দেখো, যেটা সবচেয়ে ভালো জিনিস, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে ভালো জিনিস, সেটাই তুমি ঠাকুরকে দেবে। সে তখন বলল, তাই তো হ্যাঁ মহারাজ ঠিকই বলেছেন মহারাজ, আমি তো বুঝতে পারিনি। বলছি না না ঠিক আছে, তুমি ঠিক আছে। এই রকম ভোগ রান্না করছে, মানে আশ্রমের পরিবেশ বলছি আমি, ভোগ রান্না করছে, যে রান্না করছে সে তো বিদেশি, সে তখন রান্না করে বারবার দেখছে যে নুন ঠিক আছে কি না, ঝালটা ঠিক আছে কি না। তখন মহারাজ বলছে, দেখো ভারতবর্ষে যখন ভোগ রান্না করে আর টেস্ট করে দেখে না যে ওটা নুন ঠিক আছে কি না, ঝাল ঠিক আছে কি না, তুমি আর দেখো না। বলছে না মা ঠিক আছে স্বামীজি, ঠিক আছে, এরপর থেকে আর আমি দেখব না। একটা সাপ, মানে আশ্রমের পরিবেশের মধ্যে একটা সাপ এসে ভিতরে মহারাজের খাটের নিচে শুয়ে আছে। তারপরে ওরা দেখেছে, ওরা দেখে তখন ছাত্রছাত্রীরা দেখে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে কিছুটা দূরে ছেড়ে দিয়ে এসছে। ছাড়ার পরে তখন তারপরের দিন আবার চলে এসছে।
তখন আবার তাকে ধরে অনেক দূরে ফেলে দিয়ে আসলো। তখন স্বামীজি বলছে, দেখো তোমরা সমস্ত এমন হয়ে গেছে যে জীবকে আর হত্যা করতে পারছো না, জীবকেও ভালোবাসছো। যে আশ্রমের থেকে থেকে তোমাদের আশ্রম পরিবেশ এত ভালো লেগে গেছে যে প্রাণী হত্যা তোমরা করছো না। মানে সাপটা যে দ্বিতীয়বার এসছে সেই জন্যই আর কি মহারাজ বলছে আর কি। এইরকম সব আশ্রমের সমস্ত নানা রকম সব ঘটনা। আশ্রমে একজন মহিলা আসতো, তার পতি তাকে পছন্দ করতো না, বলছে না তুমি আশ্রমে যাবে না। আশ্রমে কেন যাচ্ছ, তুমি তো খ্রিস্টান, তুমি সেই ধর্ম করো না। কিন্তু বেদান্ত তার খুব ভালো লাগে। তখন স্বামীজিকে বলল, স্বামীজি আমি আপনার কাছে আসি বলে আমার স্বামী তো আমাকে পছন্দ করছে না, ঘরেই ঢুকতে দিচ্ছে না, এরকম বলছি ঠিক আছে আমি তোমার স্বামীর সঙ্গে গিয়ে কথাবার্তা বলবো। তখন স্বামীর কাছে গিয়ে একদিন গেল, গিয়ে হ্যান্ডশেক করলো মহারাজ, করে বসলো। মহারাজ তাকে মানে তার স্বামী হাজব্যান্ড তাকে কফি খাওয়ালো, দুজনে কফি খেলো, গল্প করলো, করে তারপরে আবার ফিরে আসলো। উনি আবার মহারাজকে এগিয়ে দিলেন। তারপর থেকে আর কখনো তাকে ডিস্টার্ব করে না, বলছে ঠিক আছে তুমি যাও, তুমি তোমার ভালো লাগে যখন তখন যাও, আমার কোনো আপত্তি নেই। এইরকমভাবে মহারাজ আশ্রমের বিভিন্ন যে কাজ, আরও অনেক ঘটনা আছে, সেগুলো অনেক সময় লেগে যাবে। মহারাজের পরে দেখলো যে অনেক দিন আমার হয়েছে এখানে, আমি এবার ভারতবর্ষে যাই, ভারতবর্ষে যাব, স্বামীজিকেও দর্শন করব। তখন চিঠি পাঠালো স্বামীজিকে, স্বামীজি উত্তর দিল যে ঠিক আছে তুমি আসো। চিঠিটা আসতে দেরি করার ফলে কী হয়েছে, যখন উঠে যখন রেঙ্গুনে আছে তখন জানতে পারলো স্বামীজি দেহ রেখেছে। সেই রেঙ্গুনেই মহারাজ কী করলো, সমস্ত বেশভূষা ফেলে দিল, নিজের ঘড়ি দিয়ে দিল, বলছে আর আমি বিদেশে যাব না, আমি এরপরে তপস্যায় মন দেব। তারপরে মহারাজ ভারতবর্ষে আসলো, ভারতবর্ষে এসে তপস্যায় মন দিল। এই তপস্যা করতে গিয়ে মহারাজ বৃন্দাবন গেছে, মায়াবতী গেছে, আলমোড়া গেছে, কনখল গেছে, ঋষিকেশ গেছে, পুরী গেছে, কাশী গেছে। মহারাজের পুরীতে কাশীতে খুব ভালো ভালো সব ঘটনা আছে, জীবনের এত সুন্দর সব ঘটনা আছে। বৃন্দাবনে যখন ছিলেন মহারাজ, প্রত্যেকটা উপনিষদের শ্লোক উনি সেটাকে পড়তো, একটা শ্লোক একদিন ধরে পড়বে, সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, সেটাকে নিয়ে ধ্যান করবে। এই রকম ছিল মহারাজের চিন্তা, এই রকম ছিল তার জীবনের ধারা। এরপরে যখন নাকি মহারাজ পুরীতে আসে, পুরীতে মহারাজ জগন্নাথ বাবুকে প্রণাম করছে, দেখছে ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো, করে উঠে দেখছে আবার জগন্নাথ মহাপ্রভু। তখন কি হলো, তখন উনি বুঝতে পারলেন যে জগন্নাথ মহাপ্রভু, ঠাকুর নিজে জগন্নাথ মহাপ্রভু হয়ে এখানে বসে আছে। তখন প্রণাম করে ফিরে আসলেন। এইভাবে মহারাজ বহুদিন তপস্যা করেছে, প্রায় ধরুন 19-20 বছর। খাওয়া দাওয়া তো যা ছিল, যেটা পেয়েছে সেটাই খেয়েছে, দেহের প্রতি কোনো নজর দেয়নি, যার ফলে মহারাজের অনেক রোগ বাসা বাঁধল। সেই সব রোগ কি, কিছু কিছু বহুমুদ্রার রোগ ছিল, তারপরে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, হাঁপানি রোগ ওনার আগেই ছিল। তারপরে রক্ত কী হলো, দূষিত হয়ে গেল। মহারাজের পিঠে বড় বড় ফোড়া হতো, সেই ফোড়া কী হলো, ডাক্তার এসেছে, কাটা হবে। তখন মহারাজ বলছে ঠিক আছে তুমি কাটবে, নাও কাটো। মহারাজ বসে আছে, সুন্দর করে কেটে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তখন মহারাজ হয়ে গেছে, বলে ঠিক আছে হয়ে গেছে। তারপরের দিন আবার এসছে ওই ড্রেসটা খুলতে, যেই খুলেছে একটু টাচ হয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, বলছে কী হলো মহারাজ, কালকে আপনার এত বড় একটা ফোড়া আমি কাটলাম, আপনি কিছু করলেন না, আর আজকে একটুখানি চামড়া লেগে আছে, সেটা টান দিতে গিয়ে আপনি চিৎকার করে উঠলেন। বলছে শোনো, তুমি তো আমাকে আগে বলবে, তাহলে পরে আমি তোমার ওইখান থেকে মনটা তুলে নেব। বুঝুন দেহের মধ্যে কি হয়েছে না হয়েছে, দেহের মধ্যে যে আত্মা যে মন আছে, সে মনটা আমি তুলে নেব, দেহটাকে তুমি যা ইচ্ছে তাই করো, কিচ্ছু আমি বুঝতে পারবো না। এইরকম ছিল মহারাজের। মহারাজ পুরীতে আছে,
তখন মহারাজের চোখটা একটু গন্ডগোল হয়ে গেছে। একজন সাধু বাবা সে চোখের ওষুধটা দিত, সে কী করলো, ভুল করে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিল চোখের মধ্যে। আর মহারাজ তখন চিৎকার করছে, কী ওষুধ দিলে তুমি, আমার চোখ তো আরও কষ্ট হচ্ছে, আরও জ্বালা করছে, ঠান্ডা হবার কথা। তখন মহারাজ লেখা দেখে দেখছিল, আরে তুমি নাইট্রিক অ্যাসিড, তুমি এই ওষুধটা দিলে। তখন সেই সাধু তো খুব কষ্ট পেল যে এত বড় সাধুর আমি এই চোখটা খারাপ করে দিলাম। তখন মহারাজ বলছে, না না না, তুমি কষ্ট পেও না, মা আমার চোখ দুটো চাইছে নিয়ে যাবার জন্য, তোমার কোনো দোষ নেই। বলছে, না মহারাজ, আমার জীবনে একটা বিরাট, বলছে, না না না, তুমি কখনোই কষ্ট না, তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার দোষ নয়, আমার মা চাইছে চোখ। এইরকমভাবে মহারাজ তুলে। তারপরে গুরু ভাইদের প্রতি মহারাজের ভীষণ ভালোবাসা ছিল। মহারাজ কাশিতে আছে, সেখানে আমাদের প্রেমানন্দ মাঝ গেছে, প্রেমানন্দ মাঝকে প্রণাম করলো। প্রেমানন্দ মাঝ উল্টে আবার হরিমাঝকে প্রণাম করছে। প্রেমানন্দ মাঝ অনেক বড়, 61-এ জন্ম, আর ওনার 63-তে জন্ম। তখন বলছি যে, তো হরিমাঝ বলছে, আরে তুমি আমাকে প্রণাম করলে? ওহ, বলছি যে দাদা, তুমি এত আধ্যাত্মিক জগতে উঁচুতে, তার জন্য তোমার, না না, তোমার যে বিনয়, তোমার বিনয়ের কাছে আমি পরাজিত। তারপরে রাজা মহারাজ বলছে যে শরৎ মহারাজকে, যে দেখো শরৎ, আমার না হরিভাইকে একটু প্রণাম করতে ইচ্ছা করছে। তখন শরৎ মহারাজের ছিল প্রেসিডেন্ট, মানে রাজা মহারাজ প্রেসিডেন্ট, শরৎ মহারাজকে বলছে, প্রেসিডেন্ট হয়ে বলছে যে আমার একটু প্রণাম করতে ইচ্ছা করছে। তখন শরৎ মহারাজ দৌড়ে গেল, গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করছে হরি মহারাজকে। তখন কে কে, তখন তো চোখ অন্ধ, কে কে বলছে, আমি শরৎ, আমি শরৎ। বলছে, তুমি আমাকে প্রণাম করলে কেন? বলছে, মহারাজ আপনি এত উঁচুতে আছেন, এত চিন্তা ভাবনায়, আপনার আধ্যাত্মিক জগৎ এত উঁচুতে, আপনাকে প্রণাম করবো না, তাহলে কাকে করব? তখন বলছে, তুমি মা ঠাকুরের জীবনী লিখছো, তুমি মাকে দেখাশোনা করছো, তোমার কত বিরাট কাজ তুমি করছো, আর তুমি আমাকে করছো। এইরকম ছিল গুরু ভাইদের প্রতি তার ভালোবাসা। প্রত্যেক গুরু ভাইকে ভালোবাসত। এই ব্যাপার মহারাজের তো জীবন শেষের দিকে এসে চলে এসছে। মহারাজ সকালবেলা খাওয়া দাওয়া ঠিক মতন করলো, এবং গঙ্গাধর মহারাজের সঙ্গে মহারাজের ওতপ্রোতভাবে জড়িত ছিল, বন্ধুত্ব ছিল। গঙ্গাধর মহারাজ গল্প করছে নিজে। তারপরে সন্ধ্যার দিকে আসলো, কিছু আর খেলেন না। তখন বলছে যে তবে আমি যাই। মহারাজ বলছেন একটু চন্দ্রামৃত দাও। চন্দ্রামৃত দিল, দুটো হাত উপর দিকে তুলে দাও। দুটো হাত উপর দিকে তুলে দিল, ঠাকুরকে প্রণাম করলো। প্রণাম করে বলছে, ঠাকুরকে প্রণাম করে বলছে যে জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, তোমরা সকলে বলো। মানে মহারাজ বলছে, যারা ছিল তাদেরকে বলছে তোমরাও বলো। তারপরে মহারাজ বলছে, ঠাকুর হচ্ছে সত্যের স্বরূপ, জ্ঞানের স্বরূপ। আর অখণ্ডানন্দ মহারাজ তখন পাশে ছিল, তখন বলছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। অখণ্ডানন্দ মহারাজ বলছে। আবার মহারাজ বলছে, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। উনি কোন জায়গা থেকে আসলেন দেখুন, কোথায় ছিলেন? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। প্রথম দিন ঠাকুরের কাছে শুনেছিলেন। এখন কি বললেন? ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। শেষের দিনে এই উপলব্ধি হলো। কিসের জন্য? এই ঠাকুরের ভাব দ্বারা নিয়ে, যে আমরা যে জগৎকে দেখছি, জগতের মধ্যে যে সব মিথ্যা, এটা ওনার প্রথম থেকে ছিল, কিন্তু শেষের দিনে গিয়ে বলছে না, সব সত্য।
ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে মহারাজের জীবন সংক্ষেপে আলোচনা করলাম। মহারাজের কাছে প্রার্থনা, আমাদের আপনাদেরও প্রার্থনা যে আমাদের যেন এই তপস্যার যে জীবন মহারাজের, এই যে 20 থেকে 30 বছর তপস্যা করল, প্রথম শেষের দিকে 20 বছর, তার আগের দিকে 9 বছর, 29 বছর 30 বছর তপস্যা, সারা জীবন তপস্যা করে গেছেন। স্বামীজির আদর্শে শুধু একটা শান্তি আশ্রম করেছিল, সেখানে যে কিছুদিন ছিলেন। এই যে তপস্যার জীবন, আমরা অন্তত একদিন কি 2 দিন কি 3 দিন আমাদের জীবনে চেষ্টা করব, যতটা হয় হবে। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে সকলকে ধন্যবাদ ও নমস্কার।